শুধুমাত্র জনাব সালাউদ্দিন আহমেদের ছেলে হওয়ার কারণে পাচ্ছে 40,000 কোটি টাকার প্রকল্প। দুটি ব্রিজ নির্মাণের জন্য সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদের নিজস্ব প্রতিষ্ঠান স্ট্যালিন ক্যাপিটাল কোনো অভিজ্ঞতা ছাড়াই পাচ্ছে 40,000 কোটি টাকার প্রকল্প। সংখ্যাটা আবার পড়ুন, 40,000 কোটি টাকা। এমন একটা লোকের কাছে 40,000 কোটি টাকার কাজ দিয়ে দিতে চলেছি যে লোকটার ব্রিজ বানানোর কোনো অভিজ্ঞতাই নাই। সেই ব্রিজ বানানোর, ব্রিজ নির্মাণের দায় দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। ইহা একটি ভিআইপি কাপড় শুকা দেওয়ার লুক। যারাই আমার মতো এরকমের বাসায় বান্দিগিরি করেন, এরকমের শুক্রবার ছুটির দিনে এরকমের গামলা মুড়ে কাপড় ধুন, তারপর হলো কি ছাদে শুকাইতে যাইতে হয়, কারণ আপনার বাপ তো মন্ত্রী না যে 400 কোটি টাকা পাবেন, ব্রিজ বানানোর বরাদ্দ পাবেন। আপনার বাপ তো মন্ত্রী না যে বিসিবিতে আপনারা একদম লাইনে যেয়ে বসে থাকবেন। আপনি তো রাশেদ খানের মতো চাটতে পারেন না, নুরুর মতো চাটতে পারেন না যে আপনারা এরকমের বিভিন্ন জায়গায় উপদেষ্টা হবেন, প্রতিমন্ত্রী হবেন, এরপর আপনি কামগুলা মানুষের দিয়ে করাইবেন। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সকলকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে একটি বিষয় নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন রীতিমতো তোলপাড়। বিষয়টি হচ্ছে সালাউদ্দিন আহমেদের ছেলে 40,000 কোটি টাকার টেন্ডার পেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সালাউদ্দিন আহমেদের ছেলেকে 40,000 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। দুটি ব্রিজ নির্মাণের জন্য সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদের নিজস্ব প্রতিষ্ঠান স্টালিন ক্যাপিটাল কোনো অভিজ্ঞতা ছাড়াই 40,000 কোটি টাকার প্রকল্প পেয়ে গিয়েছে। আবার একবার শুনুন তো সংখ্যাটা, 40,000 কোটি টাকা। আজ থেকে 2 বছর আগেও এইভাবে শেখ হাসিনা বড় বড় ব্রিজ নির্মাণ করে আমাদের উন্নয়নের বাণী শোনাতো, কিন্তু এই উন্নয়নের পেছনে যে কত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তার একটা চাক্ষুষ উদাহরণ হিসাবে সালাউদ্দিন আহমেদের ছেলের দিকে তাকাতে পারেন আপনারা। এই বিষয়টি নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গন জুড়ে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে, বিশ্লেষণ করছে। সালাউদ্দিন আহমেদের ছেলে কোনো অভিজ্ঞতা ছাড়াই কিভাবে এত বড় অঙ্কের একটা বরাদ্দ পায়, এত বেশি টাকার বরাদ্দ সে কীভাবে পেল? বাবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, বাবা মন্ত্রী ছিলেন, বা বাবার সুবাদে কি তার ছেলে এই প্রকল্পটি পেয়েছেন না? চলুন কথা না বাড়িয়ে মানুষ কী মনে করছে, কেন এই বিষয়টি নিয়ে এত আলোচনা সমালোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে, সেটি আমরা দেখি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। শুধুমাত্র জনাব সালাউদ্দিন আহমেদের ছেলে হওয়ার কারণে পাচ্ছে 40,000 কোটি টাকার প্রকল্প। ফেসবুকের মধ্যে একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেখানে লেখা হয়েছে, দুটি ব্রিজ নির্মাণের জন্য সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদের নিজস্ব প্রতিষ্ঠান স্ট্যালিন ক্যাপিটাল কোনো অভিজ্ঞতা ছাড়াই পাচ্ছে 40,000 কোটি টাকার প্রকল্প। সংখ্যাটা আবার পড়ুন, 40,000 কোটি টাকা। আজ থেকে ঠিক 2 বছর আগে এভাবেই হাসিনা বড় বড় ব্রিজ নির্মাণ করে আমাদের উন্নয়নের বাণী শোনাতো, কিন্তু এই উন্নয়নের পেছনে যে কত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তার একটা চাক্ষুষ উদাহরণ হিসেবে সালাউদ্দিন আহমেদের ছেলের দিকে তাকাতে পারেন। চিন্তা করেন, সালাউদ্দিন আহমেদের ছেলে এই প্রতিষ্ঠানের আগে একটা ছোট পুল, ছোট ওভারব্রিজ বানায়নি, অথচ এই প্রতিষ্ঠান নাকি এবার বানাবে 40,000 কোটি টাকার দুটি সুবিশাল ব্রিজ। তাহলে ব্রিজের মান, স্থায়িত্ব কিংবা কোয়ালিটি কেমন হবে চিন্তা করেন। তবুও দেশ বিদেশের এত এত নামি দামি দক্ষ কোম্পানি থাকতে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই 40,000 কোটি টাকার এত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জাতীয় কাঠামো নির্মাণের দায়িত্ব পেল ইব্রাহিম আহমেদ। মজার ব্যাপার হলো, সালাউদ্দিন আহমেদের ছেলে কিন্তু বিসিবিতে বড় দায়িত্বে আছে, জানিয়ে তুমুল সমালোচনা হয়েছে। তারপরও এখন আবার 40,000 কোটি টাকার প্রকল্প হাতে পেল সে। অবশ্য স্মরণকালের এই ভয়াবহ দুর্নীতি ও লুটপাটের ব্যাপারে এখন আর টকশোগুলোতে সিভিল সোসাইটি কিংবা বুদ্ধিজীবীদের কাউকে প্রশ্ন তুলতে দেখবেন না। বিএনপি বড় দল, তাই বিএনপির এইসব দুর্নীতি ও লুটপাট হালাল হিসেবে গণ্য হবে। এমডি মেহেদী হাসান নামে একজন লোক তার ফেসবুক থেকে এমন একটি পোস্ট করে, যে পোস্টের নিচে নানা ধরনের সোর্স আবার তিনি দিয়ে দিয়েছে। এডিটর সাহেব, পারলে সেই সোর্স গুলো একটু মানুষের সামনে তুলে ধরেন। কথা হচ্ছে, একজন লোকের পূর্ব অভিজ্ঞতা
অভিজ্ঞতা ছাড়াই কেন তাকে 40,000 কোটি টাকার একটি প্রকল্প দিল? এটা নিয়েই দ্বিমত রয়েছে, সমালোচনা হচ্ছে। এখন সেই প্রকল্প যে তাকে দিয়েছে, সে কি এটা করতে পারবে নাকি পারবে না সেটা কাজের বেলায় দেখা যাবে। শুধু শুধু আগে থেকে যে লুটপাটের গল্প আপনারা লিখে যাচ্ছেন, লুটপাট কি তারা করেছে সেটার কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? যদি না থেকে থাকে তাহলে আগে সেই বড় বড় প্রকল্পগুলো শুরু করুক, তারপর সেটার কোয়ালিটি কেমন হয় সেটা দেখেন। যদি ভালো না হয় তখন আপনারা এরকম পোস্ট করতে পারতেন। আগে থেকেই মানুষকে নিয়ে সমালোচনা করা একটু বন্ধ করতে হবে। কাজ দেখুন, কাজ বুঝুন, তারপর সমালোচনা করুন। এখন আবার আপনারা এসে বলতে পারেন আমি এখানে তাদের দালালি করছি। দালালি করছি না ভাই, আপনাদের মতো দালাল থাকতে আমাদের মতো দালালের কোনো সুযোগই নাই। আপনিও তো কোনো না কোনো দলের হয়ে তাদের বিরুদ্ধে কথা বলছেন, আর আমি সত্যটা আপনাদের সামনে উন্মোচন করলাম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের ছেলে হওয়ার কারণে যে 40,000 কোটি টাকার প্রকল্প পেয়েছে, বিষয়টি এমনও হতে পারে। কিন্তু সেই ছেলেকে দিয়ে যে এই কাজটি হবে নাকি সেটা আপনার কাজ হওয়ার পরে বুঝতে পারবেন। এমনও হতে পারে তিনি আরো আশ্চর্য কিছু কাজ আপনাদেরকে দেখাতে পারে, যা দেখে আপনারা মুগ্ধ হতে পারেন। তখন আপনারাই বলবেন হ্যাঁ, সঠিক লোককে নির্বাচিত করে এমন একটি কাজ দেওয়া হয়েছে। আর রাজনীতির মাঠে সমালোচনা থাকবে। একজন রাজনীতিবিদ যতই ভালো কাজ করুক না কেন, দিন শেষে তাকে নিয়ে সমালোচনা হবে, কারণ ভালোর আড়ালে রয়েছে মন্দের সংখ্যা বেশি, আর মন্দের দল সবসময় ভারী। তারপরও আপনাদের উপরে এই বিষয়গুলো ছেড়ে দিলাম। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন। শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। অ্যানি সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, মোটামুটি এটা ফিক্স হয়ে গেছে। অ্যানি সাহেবই পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বানানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী। এই রদবদল কেন? এটা কতটুকু যুক্তিসঙ্গত হইল? এটা রেজাল্ট কি হবে? আমরা কি আশা করছি আর কি পাইতে পারি? এবং আরো একটি বিষয় হলো গিয়ে, বাপ ঠিকাদারি করলে, ক্ষমতায় থাকা কারো বাপ ঠিকাদারি করলে সেটা ঠিক না, দোষের। কিন্তু ক্ষমতায় থাকা কারো ছেলে ঠিকাদারি করলে সেটা দোষের না। এই দুইটা বিষয় নিয়ে আজকে একটু আলাপ করতে চাই আপনাদের সঙ্গে। বেশি কিছু বলবো না, বেশি কথা বললে আবার সবাই সেটা হজম করতে পারে না। সমালোচনা হজম করার ক্ষমতা বা মেটাবলিজম যেটাকে বলে, সেটা বিএনপির নাই। বিএনপি সরকার সমালোচনা হজম করতে পারে না। সরকার বললে ভুল হবে, বিএনপির নেতৃস্থানীয় লোকেরা, তৃণমূলের লোকেরা, যুবদল, ছাত্রদল, অনেকাংশে মানে এমপি মন্ত্রীরাও সমালোচনাটা তারা সহ্য করতে পারে। যাই হোক, এই সময় আমার পার্থ সাহেবকে খুব মনে পড়তেছে। আই এম মিসিং মিস্টার পার্থ। তিনি অ্যানি সাহেবের ওই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, যে নির্বাচনের আগে একটা ভিডিও লিক হয়েছিল অ্যানি সাহেবের, যে ভাগাভাগি করে খাইতে হবে, সবাই দিয়ে ভাগ বটনা করে খাইতে হবে, কিভাবে খাইতে হবে, কোন প্রক্রিয়ায় খাইতে হবে, কার কার কাছে খাইতে হবে, কি করলে জানাজানি হবে না, কি করলে এটা সুবিধা হবে, কি করলে কারা কারা সুবিধাভোগী হবে, না করলে কি হবে, সমস্ত কিছু তিনি কিন্তু হাতে কলমে বুঝাই দিচ্ছে। সেটা বোঝার জন্য ক্লাস 2 পাস করা লাগবে না, সুন্দর করে তিনি বুঝাই দিচ্ছেন। আর সেটা সুন্দর করে কেউ একজন ভিডিও করছে, সে আবার বোঝে কম। তার বোঝার যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওটা সে আবার দেখবে। তো যাই হোক, সে ওই কারণে ভিডিওটা করছে। করার পরে তার মোবাইলটা হয়তো চুরি হয়ে গেছে, যে চোর সে আবার দেশপ্রেমিক, সে এটা দেখা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার লোকটা সামলাইতে পারে, সে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে। আর অ্যানি সাহেব তার মুখোশটা খুলে গেছে মানুষের কাছে। ঢাকা ভার্সিটি থেকে পড়ালেখা করা, টল ফিগার, দেখতে সুন্দর, স্মার্ট একটা ছেলে, রাজনীতি করছে, ভালো লাগতেছিল। তার গত 17 বছর তার কথাবার্তা খুব ভালো লাগতো। কিন্তু এই ভিডিওটা দেখার পরে বিশ্বাস করেন, তার প্রতি আমরা কোনো আস্থা, কোনো বিশ্বাস, কোনো আশা, কোনো ভরসা কিচ্ছু নাই। এবং সে রিসেন্টলি আরো কিছু কথা বলছেন, যেগুলো এমনও কথা বলছেন যে এটা তো কেবল শুরু, যে পাটোয়ারি মারার পরে বলছে এটা তো কেবল শুরু, আগামীতে এর চেয়ে বড় কিছু অপেক্ষা করছে। সেই যে বড় কিছু অপেক্ষা করছে সেটার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। পাটোয়ারি সাবধান। এখন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানি সাহেব পাটোয়ারি যদি এখন ডাইনে অথবা বায়ে একটু নড়াচড়া করলে অ্যানি সাহেব কিন্তু ওই বড়টা দেখাই দিবেন। এটার ইঙ্গিতই অ্যানি সাহেব আগেই দেখাইছে, তখন আমরা বুঝতে পারিনি, বাট এখন আমরা বুঝতে পারলাম যে অ্যানি সাহেবকে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে। সেটা তিনি ওই সময় জেনে গেছেন, এবং তিনি যে সামনে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, হয়ে যে তিনি এইরকম একটা দাবর দেবে, সেই দাবরের দেওয়ার আগেই যেন সবাই সাবধান হয়ে যায়, সেই সাবধান এটা তিনি করে দিয়েছে। যাক, আজকের আলোচনার বিষয় সেটা না, পাটোয়ারিকে সাবধান করে দেওয়াটা আজকের আলোচনার বিষয় না। অ্যানি সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বলে পাটোয়ারি সাবধান হয়ে যাবে, ঘটনাটা এরকম না। পাটোয়ারির জায়গায় থাকবে, পাটোয়ারি যেইভাবে দুষ্টামি করতে সেইভাবে দুষ্টামি করবে, এবং ঘটনাচক্রে পাটোয়ারি অ্যানি সাহেবকে নিয়েও দুষ্টামি করতে ছাড় দেবে না, এবং তাই ঘটছে। পাটোয়ারি কিন্তু তার বক্তব্যে বলছে যে, শুনলাম ওই যে চান্দাবাজির ভাগবটরা যিনি করেন তাকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে বোঝেন দেশটা কোন দিকে যাইতেছে। এই ধরনের একটা কথা একটা অন ক্যামেরায় পাটোয়ারি অলরেডি বলে ফেলছে। সো অ্যানি সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নেওয়ার আগেই কিন্তু তার খোঁচাটা পাটোয়ারি দিয়ে ফেলছে। এখন এই পাল্টা খোঁচা অ্যানি সাহেব কিভাবে দিবেন সেটাই এখন সামনে দেখার বিষয়। এবং
পাটারিকে খোঁচা বললে যে খোঁচার ভয়াবহ পরিণত হয় সেটা এডি সাহেবের সে ভালো আর কে জানবে, কারণ তার দলেরই একজন বিজ্ঞ নেতা এখনো সংসদের চেয়ারটাতেই বসতে পারে নাই। মির্জা আব্বাস পাটারিকে নিয়ে খোঁচাখুচি করছে, সেই মির্জা আব্বাস এখনো তার সংসদের চেয়ারে বসতেই পারে না। এখন এডি সাহেব এসে যদি পাটারিকে নিয়ে খোঁচাখুচি করে তাহলে তার কি হবে সেটা আসলে ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু আমরা আসলে আনি সাহেবের কাছে এটা আশা করি না। আমরা আশা করি আনি সাহেব দেখছেন বিগত 6 মাস সালাউদ্দিন সাহেব লিটারালি ব্যর্থ হয়েছে, লিটারালি ব্যর্থ হয়েছে। তো লিটারালি বলা যায়, তার উপরে আবার সিরাম তকমা, তার উপরে সে কিছু বললেই সবাই মনে করে যে সে ইন্ডিয়ান এজেন্ট, সবকিছু মিলায় সালাউদ্দিন সাহেব একেবারে চরম ভাবে ব্যর্থ। কিন্তু ব্যর্থ হলে কি হবে, সালাউদ্দিন সাহেব কিন্তু একটা যুগোপযোগী জায়গায় তাকে তো বসায় তারপর আরেকজনকে আনতে হবে। তো সেই যুগোপযোগী জায়গা কোনটা, সেটা হচ্ছে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া জায়গাটা, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অব্যাহত দিয়ে তিনি হয়ে যাবেন প্রেসিডেন্ট। এখন তার জায়গায় দেওয়া হবে সালাউদ্দিন সাহেবকে, যাতে সালাউদ্দিন সাহেব মনে কষ্ট না পায় যে তাকে ডিমোশন করা যায়, তাকে প্রমোশনই করাইছে। আর এই জায়গাটা হচ্ছে সবচাইতে খাওয়া দাওয়ার জায়গা। আপনাদের এক প্রতিমন্ত্রীর কথা নিশ্চয়ই মনে আছে, তারেক সাহেবের বন্ধু। সেই প্রতিমন্ত্রী কত টাকা তার এই বগুড়ায়, তার কত টাকা তার এলাকায় দিচ্ছে, কত টাকার কি করছে, ইউনিয়নের নাম পর্যন্ত তার নামে করে ফেলতেছে, স্কুলের নাম তার নামে করে ফেলতেছে। তারপরে বুঝছেন তো ওই জায়গাটা আসলে খাওয়া দাওয়ার জন্য কতটা উপযোগী। এবং ওই জায়গারই একটা টেন্ডার সালাউদ্দিন সাহেবের ছেলে অলরেডি 40,000 কোটি টাকার একটা টেন্ডার আবেদন করছে, এবং সেটা সে পাবে সরকারি কাজের আবেদন। যেই কোম্পানির নামে টেন্ডার আবেদন করছে সেই কোম্পানির আগের কোনো কাজ করার অভিজ্ঞতা নেই। ভাই দেখেন, সামান্য একটা ঘর যদি আপনি তুলতে চান, সামান্য একটা ঘর তোলার জন্য যদি আপনি আগান, তাহলে আপনি মিস্ত্রির আগে সারাদিন একটা ইন্টারভিউ দিবেন যে এই বেটা তুই এর আগে কোথায় কাজ করছস, কয়টা ঘর বানাইছস, কাজের অভিজ্ঞতা কতটুকু, রেফারেন্স দে, কোন বাড়িতে কাজ করছস। এটা তো ওর ইন্টারভিউ গেল, ও চলে যাওয়ার পরে ওর সম্পর্কে আরো 10 জনকে জিজ্ঞেস করবে। কিন্তু সেই জায়গায় আমরা 18 কোটি বাঙালি এমন একটা লোকের কাছে 40,000 কোটি টাকার কাজ দিয়ে দিতে চলেছি, যে লোকটার ব্রিজ বানানোর কোনো অভিজ্ঞতাই নাই। সেই ব্রিজ বানানোর, ব্রিজ নির্মাণের দায় দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে, যদি সে পেয়ে যায়। ঘটনা হচ্ছে যার কোনো অভিজ্ঞতাই নাই এই কাজে, সে যে ওই কাজ করতে পারবে না এমনও না। সে তো বেশি কাজটা নেবে, কাজটা নিয়ে সে অভিজ্ঞ লোককেই অ্যাপয়েন্ট করবে, করে সেই কাজটা করবে। কিন্তু তারপরেও কিন্তু থেকে যায়, কারণ যার আসলে খাওয়া দাওয়ার ইচ্ছা, যার আসলে খাওয়ার লোভ বেশি, সে আসলে গুণগত মানটা কতটুকু বজায় রেখে কাজটা করবে সেটাও কিন্তু দেখার বিষয়। এখন এই যে সালাউদ্দিন সাহেবের পুত্র, তিনি ঠিকাদারির ব্যবসা করতে পারতেছেন মন্ত্রীর ছেলে হয়ে, কিন্তু উপদেষ্টা আসিফের বাবা একজন ঠিকাদারি লাইসেন্স করছিল, কিন্তু তাকে ঠিকাদারি করতে তখন ওই যে কিছু বক্তা লাইভে টক শোতে আইসা এত পক 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 শুরু করে দিচ্ছে, সেই টক শোর বক্তারা এখন আর পক পক করতেছে না। কেন করতেছে না? কারণ জানে এখন পক পক করলে ডান্ডা খেতে হবে, কারণ এখন ডান্ডাটা সরকারি দলের হাতে। এখন আর তারা পক পক করবে না। তখন তারা জানতো যে এই উপদেষ্টারা বেশি দিন টিকবে না, সর্বোচ্চ 1 বছর 2 বছর, তারপরে তাদেরকে গতি ছাড়তে হবে। সেই কারণে তারা উপদেষ্টাদের পিছনে লাগছিল, প্রত্যেক মন্ত্রীদের পিছনে তাদের লাগার কোনো ইচ্ছা নাই, কারণ 5 বছর থাকতে হবে ভাই। আল্লাহ জানে, আবার আওয়ামী লীগের মতো হলে 17 বছর থাকে যেতে পারে। সো এই রিস্ক তারা নিবে না। তো যাই হোক, ঘটনার মূল সারমর্ম দাঁড়ালো এই যে বাপে, ক্ষমতায় থাকা কোনো ব্যক্তির বাপে যদি ব্যবসা করে, ঠিকাদারি করে, সেটা দোষের। কিন্তু বাপের পুত্র যদি ঠিকাদারি করে, সেটা দোষের কিছু না, সেটা করতেই পারে। একজন ইউনিভার্সিটিতে লেকচার দেয়া সহযোগী অধ্যাপক সালাউদ্দিন সাহেবের পুত্র, সে ব্রিজ বানাবে। একজন সহকারী অধ্যাপক, একজন শিক্ষক, সে এখন ব্রিজ বানাবে। অলরেডি ক্রিকেট বোর্ডের ডিরেক্টরও হয়ে আছে, অ্যাডক কমিটির মেম্বারটা কি হয়ে আছে। যেখানে পারতেছেন নিজের পরিবারকে সেখানে ঢোকা দিয়ে দিয়েছে। মানে বাপ থাকলে, বাপের দোয়ায় কত কিছু যে সম্ভব সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সন্তানের দোয়ায় বাপের কিছু হওয়া সম্ভব না, এটা জাতি মাইনে নিবে না। আমরা এমনই একটা জাতি যে সন্তানের কারণে বাপের কিছু একটা হোক, এটা আমরা মাইনে নিতে চাই না। বাপের কারণে সন্তানের হচ্ছে হইতেই পারে, বাপের হোটেলে খায়, বাপ দিয়ে দিছে, হইতেই পারে। এটাই আমাদের স্বভাব, আমাদের জাতি। কথা বলছিলাম যে শিয়ালের কাছে মুরগি পাহারা দেয়া অ্যানি সাহেবের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। অ্যানি সাহেব যদি সেই নির্বাচনের আগে যে ভিডিওটা লিক হয়েছে, সেই ভিডিওর অনুযায়ী যদি তার মনস্তাত্ত্বিক জগৎটা যদি এখনো সেই জায়গায় বিরাজ করে থাকে, তাহলে আমরা আমাদের জিয়ে হয়ে গেল বাঙালি। আর মানে যেগুলা মানে হয়েছে, আর কিছু বলতে চাই না। বাট সে যদি রিয়েলাইজ করে, ওনার যদি দেশপ্রেম থাকে ওনার ভিতরে, উনি যদি ওনার দলের লোক না দেখে, উনি যদি সৎ থাকে, উনি যদি অনেস্ট থাকে, উনি যদি এমন কোন জায়গায় নিজেকে ইনভলভ না করে, নিজের ক্ষমতার অপব্যবহার না করে, সঠিক প্রক্রিয়ায় যদি উনি মন্ত্রণালয়টা চালায়, ওনার জায়গাটা যদি উনি সক্রিয় থাকে, সঠিক এবং সৎ এবং দলখানা না হয়ে যদি ওনার কাজগুলো করে, তাহলে আমরা মনে করি যে এই যে একটা সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, একটা অরাজকতা তৈরি হয়েছে, একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, এটার একটা সংকট সম্ভবত
সামনের দিকে হতে পারে। কারণ অ্যানি সাহেব রাজনীতি করে আসছেন, ওনার ভিতরে যে দূরদর্শিতা আছে, ওনার ভিতরে মানে বেসিক্যালি যারা রাজনীতি করে আসে, যারা ছাত্র রাজনীতি করে আসে, তাদের ভিতরে তাদের একটা মানে মেরুদণ্ড থাকে, মানে মেরুদণ্ডহীন না, আত্মসম্মান বোধ থাকে, কারণ তারা পড়ালেখা করা, শিক্ষিত। চুরি বাটপাটি তাদের ভিতরে নাই। এখন দল চালাইতে হলে, দলের মধ্যে চোর বাটপাট থাকলে তাদেরকে মেনটেন করতে হলে কিছু টাকা পয়সা দিতে হয়। সেই টাকা পয়সা কোথেকে দিবে? এই চুরি বাটপাটির টাকা দিয়ে ওদেরকে ওই চোর গুলারে সামলাইতে হয়। দল রাজনীতি বিষয়টা এমন, যেটা হচ্ছে পেশি শক্তির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক শক্তিটাও প্রয়োজন। পেশি শক্তি, জনশক্তি এবং অর্থনৈতিক শক্তি। আমি জানি না এই ধরনের কোনো সংখ্যা কোথাও আছে কিনা, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, যে রাজনীতির মাঠে দাপট দেখাইতে হইলে তিনটা জিনিস খুব দরকার। একটা হচ্ছে পেশি শক্তি, জনবল, আর একটা হলো জনশক্তি, আর একটা হচ্ছে অর্থনীতি। এখন ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, তেমনি দলে কয়েক লক্ষ কর্মী আছে কিন্তু তারা ছাগল, তাদের দিয়ে হাল চাষ করা ওই জনশক্তি থেকে লাভ নেই। পেশি শক্তি আর জনশক্তি থাকতে হবে, মানে গরু থাকতে হবে, তাই হাল চাষ করতে পারবে। মানে গায়ে গতরে শক্তি সামর্থ্য আছে, বললেই ঝাঁপায় পড়বে, আন্দোলনে রাইবা পড়বে, এই ধরনের কর্মী হইলে দলে তাহলে সুবিধা। দল চালাইতে হলে যেমন বেশি শক্তি, জনশক্তি, আর সেটার সঙ্গে একটা অর্থনৈতিক শক্তিও দরকার। সে অর্থনৈতিক শক্তির সোর্সটা কোথায় আসলে? আমাদের দেশের ম্যাক্সিমাম যারা মূলধারায় রাজনীতি করে তাদের ম্যাক্সিমাম হলো গিয়া ব্যবসায়ী, অথবা শুধু রাজনীতি করে, তারা আর কিছু করে না। এখন যারা ব্যবসায়ী তারা তো সেখানে ব্যবসাটাই খুঁজবে, আর যারা শুধু রাজনীতি করে ওদের তো টাকা পয়সা নাই, ওরা ওই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা এনে রাজনীতি করবে, ওই ব্যবসায়ীদের গুণগানি খাবে। ঘুরে ফিরা অর্থটা দাঁড়ালো এই যে ব্যবসায়ীরাই এই জায়গাটা লুটপাট করে খাবে, আর রাজনীতিবিদরা ক্ষমতার লোভে কয়েকদিন চেয়ারে বসবে। এই ওদেরকে ব্যবহার করে যারা ব্যবসায়ী তারা তাদের ব্যবসাটা করে যাবে। দোষ কার হবে? দোষ সবাই অ্যানি চৌধুরীর। এখন অ্যানি সাহেব যদি এটা রিয়ালাইজ করে থাকে এবং তিনি যদি ঠিকঠাক মতো দেশটার তার মন্ত্রণালয়টার পরিচালনা করতে পারেন, তাহলে আমাদের দেশটা একটা মানে একটা এমন সুন্দর একটা দেশ হবে যে রাত 12টা, 1টা, 3টা যে টাইমই বলেন, এমন একটা সড়ক, একটা রাস্তা, জনপদ বা এলাকা পাবো আমরা, যে নিশ্চিন্তে আমরা আমাদের দেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো। এখন তো এমন একটা সিচুয়েশন, রাত 1টা-2টা বাজলে দূর থেকে কেউ বাসায় ফিরতেছে, তার চিন্তা করতে হয় বাসায় যাবো নাকি কোথাও গিয়ে থাইকে যাবো, কারণ এত রাতে বাড়িতে ফেরা রিস্কি। আর সরকারের পক্ষ থেকে যখন এই ধরনের কথা বলে যে ভাই সব জায়গায় তো আমাদের প্রোটেকশন, মানুষের ঘরে ঘরে তো যে আমাদের প্রোটেকশন দেওয়া পসিবল না, এই ধরনের দায় সারা কথাবার্তা বলে যখন প্রশাসন থেকে বলে, তখন সেই প্রশাসনের কাছে কি আশা করা যায়? যে কিন্তু আমরা আসলে আশাহত হইতে চাই না, আশাটা রাখতেই চাই। অ্যানি সাহেবের কাছে আশা থাকবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলো আপনি এসে কাটায় তুলবেন। দেশের যে অরাজকতা, নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এনার্কি তৈরি হয়েছে, সেটাকে আপনি কন্ট্রোল করবেন। এটাই আপনার কাছে এক্সপেকটেশন। যদি সেটা করতে না পারেন, অতীতের ঘটনা আবার রিপিট হবে, এইটা যেই লাভ সেই করেই হবে। আমরা জনগণ খালি জিএম খাইতে থাকবো। ইহাইটি ভিআইপি কাপড় শুকা দেওয়া লোক, যারাই আমার মতো এরকমের বাসায় বান্দিগিরি করেন, এরকমের শুক্রবার ছুটির দিনে এরকমের গামলা মুড়ে কাপড় ধুন, তারপর হলো কি ছাদে শুকাইতে যাইতে হয়। কারণ আপনার বাপ তো মন্ত্রী না যে 400 কোটি টাকা পাবেন, ব্রিজ বানানোর বরাদ্দ পাবেন। আপনার বাপ তো মন্ত্রী না যে বিসিবিতে আপনারা একদম লাইনে যেয়ে বসে থাকবেন। আপনি তো রাশেদ খানের মতো চাটতে পারেন না, নুরুর মতো চাটতে পারেন না যে আপনারা এরকমের বিভিন্ন জায়গায় উপদেষ্টা হবেন, প্রতিমন্ত্রী হবেন, এরপর আপনি কামগুলা মানুষের দিয়ে করাইবেন। এগুলো তো আপনার নাই আমার মতো। অতএব নিজের স্কিন ঠিক রাখতে হবে, এরকমের কাপড় ধুইতে হবে, বান্দিগিরি করতে হবে। নিজের কাজ নিজে করাই হলো প্রকৃত দেশপ্রেম। আর যারা চাটে এবং বাপ মন্ত্রী সেখান থেকে 400 কোটি টাকা বরাদ্দ পায় ব্রিজ করার জন্য, এরা হলো আসল দেশদ্রোহী। আচ্ছা ওকে, যাই হোক, এই সানস্ক্রিন মাখবেন, এতে করে স্কিন ভালো থাকবে। তবে আমার মা কিন্তু কনফিউজ হয়ে গেছে, সে আমাকে অলরেডি 5 বার প্রশ্ন করে ফেলছে, তুই এরকম কই যাও? কইলাম আমি ছাদে কাপড় চোপড় খুলে দেবো, এরকম সানগ্লাস দিয়ে কি মানুষের ছাদ যায় নাকি? হ্যাঁ যাই, কারণ আমার ত্বক ঠিক রাখতে হবে না। আমি সানস্ক্রিন দিয়েছি, সাথে দিয়েছি সাসি পাউডার। সাসি পাউডার স্কিনটাকে কুল করে, ঠান্ডা করে। যতই ঘেমে যাই আমার স্কিনে এটা মানে সান প্রোটেক্টরও আছে, আবার ঠান্ডাও লাগবে, মেকআপ শেকআপ লুক একটা। তার এটা হলো গিয়ে সানস্ক্রিন এসপিএফ দেওয়া আছে 90, যেটা হাইলি প্রোটেকশন দিবে, বডি ফেস ইউজ করা যাবে, বাচ্চা বড় ভাইয়া আপু সবাই ইউজ করতে পারবেন না, কিন্তু স্কিনে বেস্তাইবে। পরে একটা প্রেমও করতে পারবেন না, বিয়াও করতে পারবেন না। ভাইয়ারা আপনারা যদি মনে করেন যে খালি ময়দা মাতারিরেই বাহে, এগুলো আপনাকেও মাখতে হবে, না হলে রোদ দিয়ে স্কিনে লাল তিল, বাদামি তিল, মেস্তা এগুলো চলে আসবে। এখন আসি পয়েন্টে। সামনে যেহেতু সাল্লু ভাইয়ের ছেলে, মন্ত্রীর ছেলে 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে একটা ব্রিজ করবে, তো আমরা আগে এই যে খুলনায় যারা আছেন, খুলনা রূপসা ব্রিজ দেখতে চাইতাম না আমরা। তারপরে যে পদ্মা সেতু হওয়ার পর আমরা পদ্মা সেতু দেখতে গেছি না, তো ঠিক সেরকম তো এই ব্রিজটাও দেখতে চাইতে হবে।
কেমন ব্রিজ করলো ভাইয়া, ওখানে রডের বদলে বাঁশ দিল না কি দিল, এটা তো দেখতে যেতে হবে। কারণ বিগত দিনে আমরা যে সরকার ছিল তার কিছু কিছু লোক কিন্তু এরকমের রডের বদলে বাঁশ ভরে দিয়েছে অনেক জায়গায়। তো আমাদের এই ব্রিজে কি ভরা হয় সেটা দেখতে যেতে হবে, ব্রিজও দেখতে যেতে হবে। এই জন্য তো নিজের স্কিনও ঠিক রাখতে হবে। এখন আসি পয়েন্টে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, নিজের কাজ করা কখনো দোষের কিছু না, এবং নিজের কাজ নিজে প্রকৃতভাবে করা, এটাই হলো প্রকৃত দেশপ্রেম। ওকে বল। কিন্তু আমার দেশের কিসের গণতন্ত্র? আমার দেশে হলো বাবার দোয়া আর মায়ের দোয়া। তোমার বাপ ক্ষমতায়, তুমি সারা জীবন ভোগ করবা। তোমার মা ক্ষমতায়, তুমি সারা জীবন ভোগ করবা। যেটা হয়ে আসতেছে, বাবার দোয়া ক্রিকেট বোর্ড, তারপর যদি ববি হাজ্জাজ ভাইয়াকে দেখেন, মানে তোমার বাপ মন্ত্রী, তোমার কিছু একটা আছে গতিবিধি সামনে। তোমার স্বামী একটা মন্ত্রী প্রতিমন্ত্রী, তোমার একটা গতিবিধি আছে। তোমার স্বামী কোনো রাজনৈতিক দলের কিছু না, মন্ত্রী পদে নাই, তোমার বাপ নাই, তুমি সারা জীবন কামলাগিরি করে খাবা। তুমি চাটতে পারো না, তোমার কোনো গতি নেই। এটাই এই বাংলাদেশের নিয়ম। এজন্যই তো এদেশে যুগে যুগে মানে পরিবারতন্ত্র হয়ে আসছে, যেটা মানে এদেশের জনগণ, এমন হাসনাত আসছে, আজকে হাসনাত এমপি হয়েছে, কিছু ছোট লোক টোকায় অসভ্য বারবার করে ওকে ছোট করতে গিয়ে নিজেরা যে ছোট হচ্ছে সেটা কোনোদিন ভাবে না, বলে কি রাজমিস্ত্রির ছেলে। আরে তোর কি যোগ্যতা হয়েছে? রাজমিস্ত্রির ছেলে তো নিজের যোগ্যতায় আজকে সারা বাংলাদেশের মানুষের মন কেড়ে নিছে। তুই তো সারা জীবন তোর মন্ত্রীর চাটলি, এখন মন্ত্রীর ছেলে বরাদ্দ পায়, মন্ত্রীর ছেলে সব পায়, তুই কি পাইছস? গত 17 বছরে যারা সাফার করছে এই দলটার ত্যাগী যত নেতা আছে বিএনপি, কি পাইছে তারা? এখন তাদের সাথে যখন কথা বলি, তারা যে বিএনপি করে এটা বলতে লজ্জাবোধ করে, এবং তারা বলে আমি এখন আর এই দল করি না। কারণ কি? কারণ তারা মানুষ, তারা জেনুইন, তারা বুঝে। তো এই দেশে কোনোদিন পরিবর্তন হবে না। মন্ত্রীর ছেলে এই দেশে মন্ত্রী হবে, মন্ত্রীর ছেলে পদ পদবি পাবে, সেটা আমরা চাক্ষুষ দেখতেছি। অথচ এই সমস্ত লোকজনই এসে জনগণকে বিভিন্ন ধরনের কথা বলবে। ক্রিকেট বোর্ডের দিকে তাকায় দেখেন না একটু, এটা তো পুরো বাবার দোয়া ক্রিকেট বোর্ড। এখানে সব এদের লোক। আপনি যদি দেখেন সব সেক্টরে, তাহলে এদেশের সাধারণ জনগণ বা বিরোধী দলে যারা থাকবে তাদের আসলে কি সারা জীবন এরকম সাফার করে যেতে হবে? সারা জীবনটা মানে ভাই কিছু করার নাই, নো কমেন্টস এট অল। ওই দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, মানে এখন বিষয়টা এরকম হয়ে গেছে, দেশটা ওরা মনেই করে তো ওদের বাপের, আর ওদের আর বাকি যারা আমরা আছি আমরা ভাড়াইটা, আমরা এই দেশে ভাড়াইটাই থাকি না। যখন তখন কারেন্ট বিল বাড়াই দেয়, যখন তখন গ্যাসের বিল বাড়াই দেয়, যখন তখন খাদ্যদ্রব্য বাড়াই দেয়, ভাড়াইটা বাড়ায়। আপনি দেখবেন যে এবছরের পর আরেক বছর আপনার মালিক আপনার ভালো লাগতেছে না বা হেরমন চাইছে ভাড়া বাড়াই দিবে। তো এই অবস্থা সেরকম। তো আমরা হচ্ছে দেশের ভাড়াইটা এখন, তো ভাড়াইটারা কি করবেন? এমনি চলেন, প্রতিবাদ করেন না, কি করবেন? এমনি চলেন। মধ্যবর্তী নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। যে কোনো মুহূর্তে সরকারের পতন হয়ে ক্ষমতায় চলে আসতে পারে জামাত ইসলামীর নেতৃত্বের জোট কিংবা জামাত ইসলাম। এই কথাগুলো এখন বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় চৌর হচ্ছে, সে কথাটা আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে যাচ্ছি। সরকার কয়েকটি বিষয় যদি নজর না দিতে না পারে এবং ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়তে তারা যদি ব্যর্থ হয়, তাহলে সরকার শেষ পর্যন্ত থাকতে পারবে, এটা এখন সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিদিন মানুষের মুখের ভাষ্য এটাই। মানুষ চিন্তা করেছিল এই সরকার যে কোনো মূল্যে সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরেই এই সরকার সবচেয়ে বড় ভুলটা করেছে। জুলাইয়ের চেতনাটার কাছ থেকে দূরে সরে গিয়ে বস্তা পচা পুরাতন রাজনীতি চলে গিয়েছে, এবং চলে যাওয়ার কারণে আজকের বিরোধী মতের কাছে তাদের সাবজেক্ট তুলে দিয়ে তারা এখন এক প্রকার ফ্যাসিস্টের পথে হাঁটা শুরু করেছে। তথা এখন দেশপ্রেমিক দল বলতে মানুষ মনে করে জামাত ইসলাম এবং তাদের সাথে থাকা জোটের অন্যান্য নেতৃবৃন্দ কিংবা যারা রাজনীতি করছেন তাদেরকে। আর আওয়ামী লীগের পুরাতন বস্তা পচা রাজনীতির পথে হাঁটছে বিএনপি, এটা এখন জনগণ বিশ্বাস করা শুরু করেছে। এটাই বিএনপির সবচেয়ে অধপতনের কারণ হবে বলে আমি মনে করি। আমার এই ভিডিওটা সরকার পড়ে যাক দ্রুত এই উদ্দেশ্যে নয়, আমার এই ভিডিওটা রাষ্ট্র কেমন চলা উচিত এবং সরকারের কেন সতর্ক হওয়া উচিত সে উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। নিশ্চয়ই যারা আমাকে পছন্দ করবেন না কিংবা কোনো রাজনৈতিক আদর্শের দালালি করতে করতে মানে চরম ভাবে একটি দলের চরম লেভেলের দালাল হয়ে গিয়েছেন, তাদের কাছে ভালো লাগবে না। কিন্তু আপনার অশনি সংকেতগুলো না জানলে সামনের পথ অন্ধকার। প্রথমত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা, মানুষ এখন প্রত্যেকটি ঘরে ঘরে লোডশেডিং হচ্ছে। মানুষ বলা শুরু করেছে বিদ্যুৎ যায় না আসে, মানে আসে কখন। তৈল সমস্যার অনেক দিন পর সমাধান করতে গিয়েও তৈলের যে দাম বৃদ্ধি করেছে, মানুষ অস্বস্তিতে আছে। গ্যাসের দাম নতুন করে এখন বাড়ানোর চক্রান্ত চলছে। বাংলাদেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছু নাগালের বাইরে। তো জনগণ আপনার সাথে থাকবে কেন? জনগণ আপনাদের কাছে কেন ভিড়বে? এই জনগণকে আপনি 5ই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ সেটার স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছেন। আপনারা বিরোধী দলকে রাজপথে নামাতে মানে বাধ্য করেছেন। বারবার তারা
আপনাদেরকে আহ্বান জানানোর পরেও আপনারা তাদের প্রতি কোনো বিন্দু মাত্র গুরুত্ব দিচ্ছেন না। এখন এমন একটা পলিসিতে রাজনীতি যাচ্ছে, আমার তো মনে হচ্ছে নো রিটার্ন পলিসিতে চলে যাচ্ছে পলিটিক্যাল সেই এনভায়রনমেন্টটা। আবার মাঝে মাঝে দেখবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রায় একটা জনসভায় বক্তব্য দিয়ে বলে, যতদিন মানুষের পক্ষে কথা বলতে পারবো ততদিন সংসদে আছি, পারবো না বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলে দিচ্ছে যে সেখান থেকে বের হয়ে চলে আসবে। আমি এই কথাটার একটা সারমর্ম খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। যেমন নির্বাচন হলো মাত্র 6 মাস, এখনই আমিরে জামাতের এই বক্তব্যের কারণটা আমার কাছে মনে হচ্ছে তিনি বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চান যে ফেসিবাদের পথে না গিয়ে আপনি একটু সুস্থ ধারায় রাজনীতি করুন এবং বাংলাদেশটাকে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যান। গণভোটের ভিত্তিতে বাংলাদেশটা গঠন করুন, আইন সংস্কার করুন। আজকের এই সংস্কারগুলো যদি না করেন, আমরা যদি ভিতরে কথা বলেও সমাধান না পাই, বাহিরে আন্দোলন করেও সমাধান না পাই, তাহলে হয়তো ওই ভিতরে আমরা আর বন্দী থাকবো না। আমার কাছে মনে হচ্ছে পার্লামেন্ট থেকেও একযোগে যে কোনো মুহূর্তে যে কোনো সময়, সেটা কখন কোন সময় পরিবেশ বলে দিবে, হয়তো বিরোধী জোট পদত্যাগ করেও সরকারকে একটা লাস্ট মুহূর্তের ওয়ার্নিং দিয়ে ফেলতে পারে যে না আর থাকবো। তাতে বিরোধী জোটের কি ক্ষতি হবে আর উপকার হবে? প্রথম ক্ষতি হচ্ছে আপনার কাছে এমপিত্ব চলে যেতে পারে, একটা বিশেষ আপনার পদ পদবি পেলেন, এগুলো চলে যেতে পারে। উপকার হচ্ছে আজীবন মানুষ এই বিরোধী মতের রাজনীতিবিদদের যে স্ট্যান্ড, তারা যে সত্যিকার সংস্কার চেয়েছে, রাষ্ট্রের পরিবর্তন চেয়েছে, সেটা জাতির কাছে স্পষ্ট স্বর্ণাক্ষরে লেখা থাকে। এখন যারা দুর্নীতি করতে চায় না, তাদের কাছে এমপিত্ব মন্ত্রিত্ব বড় ইস্যু নয়। বিএনপির অনেক নেতার কাছে এমপি মন্ত্রিত্ব অনেক বড় কিছু হতে পারে, টেন্ডারবাজির জন্য, চাঁদাবাজির জন্য, দুর্নীতির জন্য, ক্ষমতা দেখানোর জন্য। জামাত ইসলামের এমপিদের তো এটা নয়, তো তাদের গেলেই বা কি থাকলেই বা কি। আমি সেখান থেকে মনে হচ্ছে এই সরকারের একটা টার্মে গিয়ে হয়তো জামাত সহ তাদের জোটের লোকেরা বেরো হয়ে আসে, কিন্তু সরকারকে কিন্তু তারা বারবার হুঁশিয়ার দিচ্ছে। যেমন এখন লং মার্চের ঘোষণা করেছে, তারপরে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। এরপরেও যদি সমাধান না হয়, তাহলে তো হরতাল, অবরোধ, এ ধরনের কার্যক্রমে দেশটা চলে যেতে পারে। তো দেশের যদি অর্থনৈতিক অবস্থা খারাপ, তৈল, গ্যাস, বিদ্যুৎ সব সমস্যা শুরু হয়ে যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকে, আর বিরোধী জোটও যদি তাদেরকে সাহায্য না করে, সরকার যদি বিরোধী জোট থেকে আস্থা অর্জন করে সাহায্য নিতে ব্যর্থ হয়, তাহলে মধ্যবর্তী নির্বাচন আসন্ন, সরকারকে পদত্যাগ করতে হবে এবং বিএনপির পতন হয়ে পরবর্তীতে যারা আসবে, সেটা রাজনীতির ইতিহাস বলে, যাদের মাধ্যমে পতন হয় তারাই পরবর্তীতে ক্ষমতায় আসে। যেমন এখন বিএনপি ক্ষমতায় আছে, একে ক্ষমতা ছাড়তে হলে জামাতের কাছেই ক্ষমতা ছেড়ে তারপরে যেতে। অতএব এই মধ্যবর্তী নির্বাচন হওয়াটাকে আপনারা কেউ মনে যদি না করেন যে হবে না, সেটাও ভুল, আর যদি মনে করেন হয়ে যাবে, সেটাও ভুল। তবে এই দুই ভুলের মাঝে রাজনৈতিক যে কোনো কিছু ঘটে যাওয়া অসম্ভব। সরকারের সবচেয়ে ভালো দিকটা যদি সরকার করতে চায়, তাহলে সবচেয়ে ভালো কাজটি হবে বিরোধী মত যে বিষয়ে আন্দোলন করছে সেই বিষয়গুলোকে সবার আগে সমাধান করা। আপনারা এই সংস্কারটা করে দেন, জাতিকে মুক্তি করে দেন। দেশবাসী জানুক যে বিএনপি পিআর পদ্ধতিতে আপার হাউস লোয়ার হাউস করেছে, বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করেছে, বিএনপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, বিচার বিভাগকে স্বাধীন করেছে, প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় দলের প্রেসিডেন্ট থাকতে পারবে না, এই আইন সংস্কার করেছে, সংবিধান সংস্কার করেছে। এগুলো যদি বিএনপি করে প্রকাশ্যে দেখাতে পারে, তাহলে হয়তো এই সরকার শেষ পর্যন্ত টিকে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। অভিজ্ঞতাহীন একটি ভুইফোর প্রতিষ্ঠানের হাতে উঠতে যাচ্ছে দেশের মেগা প্রকল্পের কোটি কোটি টাকার কাজ। সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টলিয়ন ক্যাপিটাল লিমিটেড জাপানি একটি প্রতিষ্ঠানের স্থায়ী অংশীদার হিসাবে ভোলা থেকে বরিশাল ও শরীয়তপুর থেকে চাঁদপুর মেগা সেতু নির্মাণ প্রকল্পের কাজ পেতে যাচ্ছে, যার আনুমানিক মূল্য প্রায় 40,000 কোটি টাকা, অর্থাৎ $3.44 বিলিয়ন। অনুসন্ধানে জানা গিয়েছে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তড়িঘড়ি করে স্টলিয়ন ক্যাপিটাল লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান গঠন করা হয়। ঢাকা থেকে জাপান যৌথ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি প্ল্যাটফর্মের বৈঠকে জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনশেৎসু কনস্ট্রাকশন লিমিটেড এই দুটি মেগা সেতু নির্মাণে আগ্রহ দেখায়। এই যৌথ উদ্যোগে দেশীয় অংশীদার লোকাল পার্টনার হিসেবে যুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে বা তার প্রতিষ্ঠানকে। অথচ মেগা অবকাঠামো নির্মাণ তো দূরের কথা, অতীতে একটি ছোট কালভার্টও তৈরি কিংবা কোনো ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ সামলানোর ন্যূনতম অভিজ্ঞতা নেই এই প্রতিষ্ঠানের। অভিযোগ উঠেছে বাবার রাজনৈতিক ও সরকারি প্রভাব কাজে লাগিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই সাইদ ইব্রাহিম এই বিশাল মেগা
প্রজেক্টের লোকাল পার্টনার হওয়ার সুযোগ বাগিয়ে নিয়েছেন। এমনকি চূড়ান্ত কাজ পেতে তিনি সাম্প্রতিক সরাসরি সেতু সচিবের সঙ্গেও বৈঠক করেছেন বলে সূত্রে জানা গেছে। জনগণের বিপুল অর্থে জড়িয়ে থাকা এই প্রজেক্টে সম্পূর্ণ অভিজ্ঞতাহীন একটি সংস্থাকে কেবল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যুক্ত করার বিষয়টিকে স্পষ্ট স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ও চরম স্বজনপ্রীতি হিসাবে দেখছেন বাজার বিশ্লেষক ও সচেতন মহল। আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।